তো রাত পোহালেই কিন্তু 15ই ফেব্রুয়ারি সানডে আর ওয়ার্ল্ড ক্রিকেটের সব থেকে বড় রাইভেলরি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু ওয়েট করে রয়েছে আমাদের জন্য। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কি হতে চলেছে আর কোন টিম এগিয়ে রয়েছে, পুরো কিন্তু ডিটেলস আমি বিশ্লেষণ করব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্রিকেট ম্যাট্রিক্স। আমি কিন্তু ক্রিকেটের এরকম বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল ভিডিও, এরকম বিভিন্ন রকম আপডেটস বা প্রেডিকশন ওয়ালা ভিডিও কিন্তু আমি বানাই। তোমাদের যদি এরকম টাইপের ভিডিও বা এরকম টাইপের কন্টেন্ট যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেতে যেতে একটুখানি প্লিজ লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। সো ইন্ডিয়া লাস্ট নিজে দুটো ম্যাচে কিন্তু জিতে এসছে, এক আমাদের নামিবিয়ার সাথে, দ্বিতীয় হচ্ছে ইউএস এর সাথে। কিন্তু দুটো ম্যাচে যদি কেউ একটু প্রপার ভাবে খেয়াল করো, আমরা যখন ইন্ডিয়ার ম্যাচ দেখেছি প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটাই জিনিস কমন আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু স্পিনার খেলতে পারছে না, স্পিন কিন্তু খেলতে পারছে না। সেটা ইউএস এর এগেনস্টেও কিন্তু সেম কেসটা হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ম্যাচটা হয়েছিল। আর নামিবিয়ার মতন উইক টিমের এগেনস্টেও কিন্তু স্পিনারের এগেনস্টে নিজের খেই কিন্তু হারিয়েছে। সো এইটা হচ্ছে সব থেকে বড় কনসার্ন ইন্ডিয়া টিমের এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কোথাও স্পিনারদের খেলা, প্রপার স্পিনারদের খেলা কিন্তু হারিয়ে ফেলেছে এই মুহূর্তে। খেলা দেখে যা মনে হচ্ছে, কারণ ফাস্ট বোলারদের কিন্তু যথেষ্ট ভালো খেলছে, প্রত্যেকটা প্লেয়ারও কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে, এগুলো আসছি ফর্মের বিষয়টা নিয়ে পরে বলছি। কিন্তু সব থেকে বড় কনসার্নিং পার্ট কিন্তু এটাই যে কোথাও ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু স্পিন খেলতে অসুবিধা হচ্ছে। তার মধ্যে ম্যাচটা কিন্তু কলম্বোতে, আর প্রমোদাসম স্টেডিয়াম কলম্বোতে, শ্রীলঙ্কার মাঠ, সেই মাঠ কিন্তু যথেষ্ট স্পিনার ফ্রেন্ডলি মাঠ, স্পিনারদের খুব ভালোভাবে কিন্তু সাপোর্ট করে সেই মাঠ। গ্রাউন্ড অনেকটা বড়, অতটা কিন্তু ইজি হবে না 4-6 মারা দৌড়ে, মানে সিঙ্গেল ডাবল এতে কিন্তু খেলতে হবে, প্লাস স্পিনার ফ্রেন্ডলি কিন্তু উইকেট। তো এটা হচ্ছে মেন কনসার্ন ইন্ডিয়া টিমের জন্য। দ্বিতীয় কনসার্ন এটা যে পাকিস্তানের যে স্পিনাররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ওয়ালা স্পিনার, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, তারিক, সাইম আয়ুব, এরা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটি ওয়ালা বোলিং কিন্তু করতে পারে। কোথাও আমরা এটাও দেখতে পারি কি 12 থেকে 13 বা 14 পর্যন্ত ওভার কিন্তু পাকিস্তান কিন্তু স্পিন অ্যাটাক দিয়ে কিন্তু খেলাতে পারে। যদি কোনো রকম ইন্ডিয়ার স্পিনের এগেনস্টে যদি ম্যাচ ফাঁসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও দেখতে পারি যে কোথাও 4টে কোয়ালিটি ওয়ালা স্পিনার তাদের কিন্তু বোলিং করিয়ে দিতে পারে এই জায়গায়। নেক্সট যে কনসার্নিং পার্ট সেটা কিন্তু হচ্ছে কিছু প্লেয়ারের কিন্তু ইন্ডিয়ার অফ ফর্ম। তার কারণ সঞ্জু স্যামসং সব থেকে বড় কিন্তু একটা কনসার্নিং পার্ট। অভিষেক শর্মা চোট পেয়ে বেরিয়ে গেছে, কত ম্যাচ পরে ফিরবে উই জাস্ট ডোন্ট নো। সেই জায়গায় সঞ্জু স্যামসং এসছে, কিন্তু সঞ্জু স্যামসং আসার পরে নামিবিয়ার এগেনস্টে যেভাবে আউট হচ্ছে, হ্যাঁ ইন্টেন্টটা ভালো দেখিয়েছিল, কিন্তু আরেকটা শকিং জিনিস আমি যদি বলি যে সঞ্জু স্যামসং এর কিন্তু শ্রীলঙ্কার মাটিতে সব থেকে খারাপ রেকর্ড, তার নিজের ক্রিকেট হিস্ট্রিতে শ্রীলঙ্কার মাঠে সব থেকে খারাপ রেকর্ড। যদি সঞ্জু স্যামসং খেলে সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় কনসার্নিং পার্ট কিন্তু ইন্ডিয়ার এখানে হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে তিলক ভার্মা কিন্তু চোট থেকে সারিয়ে ফিরেছে, লাস্ট খেলেছিল সেই এশিয়া কাপে, চোট সারিয়ে কিন্তু ফিরেছে। নামিবিয়ার এগেনস্টে কিন্তু রান আপ বল খেলেছে। আমরা সূর্য কুমার যাদবকেও কিন্তু একটুখানি স্ট্রাগল করতে দেখেছি নামিবিয়ার এগেনস্টে, স্পিনের এগেনস্টে, সেও কিন্তু রান আপ বল খেলেছিল। যদি হার্দিক পান্ডিয়া কালকের ম্যাচে না থাকতো তাহলে কিন্তু আমরা 200 ক্রস করতে পারতাম না, 180 ক্রস করতে পারতাম কিনা সেটাও ভেবে বলতে হবে। তো কোথাও এই জায়গাটা কিন্তু একটুখানি দেখতে হবে যে কোথাও যেরকম আমাদের স্পিনের এগেনস্টে খেলতে আমাদের সমস্যা হচ্ছে, সেরকম কিন্তু আমাদের মিডিল অর্ডারের ব্যাটসম্যান বা কিছু ব্যাটসম্যান কিন্তু আমাদের অফ ফর্মেও রয়েছে। সেখানে শুধুমাত্র সূর্যকুমার যাদব বা তোমার ঈশান কিষান এরা যে প্রত্যেকটা ম্যাচ খেলে বেরিয়ে যায়, বা হার্দিক পান্ডিয়া এরা যে এক একটা করে ম্যাচ খেলে দিয়ে বেরিয়ে যাবে, এটা কিন্তু হবে না। সামনের যে হাই ভোল্টেজ ম্যাচটা রয়েছে সেটা কিন্তু একটা যথেষ্ট পরিমাণে হাই ভোল্টেজ ম্যাচ, পাকিস্তানকে কিন্তু একদমই হালকায় নেওয়া যাবে না। প্রথম 6 ওভার হচ্ছে একদম ইম্পর্টেন্ট ওভার। প্রথম 6 ওভারে যদি মিনিমাম 50 রান বা ম্যাক্সিমাম 60 রান যদি তুলে নিতে পারে তাহলে কিন্তু চাপটা পাকিস্তানের উপর রাখতে পারবে। যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাট বা সেকেন্ড ব্যাট যাই হোক না কেন, প্রথম 6 ওভারের রান কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। পাওয়ার প্লেটা কিভাবে ইউজ করে ইন্ডিয়া সেটা হচ্ছে দেখার বিষয়। যদি এই হাই ভোল্টেজ ম্যাচে যদি নিজের পারফরমেন্সটা তুলে ধরতে পারে তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। আর ঈশান কিষান লাস্ট দুটো ম্যাচে যথেষ্ট ভালো ইন্টেন্ট ছিল, যথেষ্ট ভালো খেলেওছে, নিউজিল্যান্ডের সিরিজে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু এটা কিন্তু অন্য মাঠ, এটা কিন্তু আমাদের শ্রীলঙ্কার মাঠ, যেখানে
এখানে কিন্তু স্পিনিং ফ্রেন্ডলি উইকেট, যথেষ্ট স্লো উইকেট, ক্যাচি উইকেট, বাউন্ডারি বড়। সো এখানে ঈশান কিষানের রোলটা কিরকম হয় বা ঈশান কিষান কিভাবে নিজের অ্যাপ্রোচটা দেখায় এই মাঠে, তাও আবার এরকম ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে, সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। আর একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে কি এটা হয়তো হবে, আর্শদীপ সিং হয়তো প্লেইং 11 থেকে বাইরে যাবে, সেই জায়গায় কিন্তু চান্স পাবে ওয়াশিংটন সুন্দর, এটা হতে পারে, বা কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ঢুকতে পারে, বা মোস্ট প্রবাবলি কুলদীপ যাদব কিন্তু টিমে ওয়াপসি করতে চলেছে, আর্শদীপ সিং কিন্তু বাইরে যাবে। তো কোথাও ইন্ডিয়া কিন্তু 4টে স্পিন অ্যাটাক নিয়ে কিন্তু নামতে পারে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব অ্যান্ড ওয়াশিংটন সুন্দর, এই 4টে প্লেয়ার নিয়ে কিন্তু ইন্ডিয়া এগোতে পারে। প্লাস পাকিস্তানের তো অলরেডি 4টে স্পিনিং বিকল্প রয়েছেই, তাদের মোস্ট এফেক্টিভ বোলার হচ্ছে শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ, এই দুজন। তারপরে মোহাম্মদ তরিকও রয়েছে, আর ওইদিকে সাইম আইয়ুবও কিন্তু বল করে দিতে পারে, বা সেও 3-4টে ওভার করার ক্ষমতা রাখে, যদি সেই পিচ থেকে সেরকম স্পিনিং ফ্রেন্ডলি উইকেট যদি পাওয়া যায়। তো এবার বিষয়টা হচ্ছে যে এই ম্যাচে যে প্রথম 6 ওভারে জয় করতে পারবে বা ম্যাচের ইন্টেন্টটা ধরে রাখতে পারবে, এখানে কিন্তু 200 রান বা 210-20 এরকম রান কিন্তু এই মাঠে হয় না। এই মাঠের গড় রান কিন্তু 160 থেকে 170, 160 রানও যদি করে দিতে পারে কোনো টিম, নেক্সট যে টিমটা চেস করতে আসবে তার জন্য কিন্তু যথেষ্ট টাফ চ্যালেঞ্জ কিন্তু হবে। তার কারণ হচ্ছে, প্রথম কথা, ফার্স্ট ইনিংসে যেরকম পরিমাণে বল স্লো হয়, সেকেন্ড ইনিংসে কিন্তু আরো স্লো হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ার মাঠ নয়, এটা কিন্তু ওয়াংখেড়ে বা আমাদের চিন্নাস্বামী স্টেডিয়াম নয়, এটা কিন্তু শ্রীলঙ্কার মাঠ, কলম্বোর মাঠ। আমার প্রেডিকশন অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে কোথাও ইন্ডিয়া হয়তো ফার্স্ট ব্যাট করতে চলেছে, 160 কি 165 ম্যাক্সিমাম এরকম রান কিন্তু রাখতে চলেছে, আর পাকিস্তান কিন্তু এই ম্যাচটা কিন্তু হারতে চলেছে। বাট অতটাও ইজি কিন্তু নেওয়া যাবে না ম্যাচটাকে, যথেষ্ট হাই ভোল্টেজ ম্যাচ, আর পাকিস্তানও যথেষ্ট ভালো করতে পারে, পাকিস্তানও কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। তো দেখা যাক কি হয়, আমরা ওয়েট করে থাকবো। অবশ্যই ম্যাচের পরে কিন্তু সেই ম্যাচ সামারি বা সেই ম্যাচ ডিসকাশন তো আমি অবশ্যই করতে থাকবো। তার পাশাপাশি কিন্তু অনেকগুলো চমক কিন্তু এই ওয়ার্ল্ড কাপে হয়ে যাচ্ছে। আজকে কিন্তু জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, দ্য মাইটি অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়াকে কিন্তু জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে, নেপালকে কিন্তু হারিয়ে দিয়েছে ইটালি। ইংল্যান্ডের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, ইংল্যান্ড কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে, নেপালের কাছে হারতে হারতে কিন্তু জিতেছে। তো দেখা যাক কি হয়, বেশ ইন্টারেস্টিং কিন্তু এই T20 ওয়ার্ল্ড কাপটা চলছে। তো দেখা যাক, ম্যাচের পরে দেখা হবে, ম্যাচের পরে বিভিন্ন রকম ম্যাচ ডিসকাশন নিয়ে কথা হবে। তো আজকের জন্য এখানেই স্টপ করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো, কোন টিম এগিয়ে রয়েছে, একটু প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে পরের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।